সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয়, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয়। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর টার্গেট প্রশ্ন সংকলনের সেকেন্ড ইউনিট, যেটা আমাদের বিষয় ভৌতবিজ্ঞান, আজকে আমরা দ্বিতীয় স্কুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা বীরা বল্লভবাড়ি হাই স্কুল, তো যার পেজ নম্বর 17। আমরা গতকাল এর আগের স্কুলটা করেছিলাম। আজকে আমরা এই স্কুলটি পুরো প্রত্যেকটা কোশ্চেনের সলিউশানগুলো আমরা দেখে নেব। আর আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 10-এর সোম বুধ শুক্র এবং 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে একটি করে ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসের মধ্যে যে পিডিএফটি নিয়ে আলোচনা হয়, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ঠিক ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেনের দিকে যাচ্ছি, যেখানে 1.1-এ দেখছি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। তো পরবর্তী পেজে তুলে ধরা হয়েছে, এখানে একটু আমরা দেখে নেব কোশ্চেনটা। 11 গ্রাম CO2 মানে কার্বন ডাই অক্সাইডের আয়তন STPতে কত হবে? তো অপশানগুলো দেওয়া রয়েছে, কোনটা আমরা দেখে নেব। তো তার আগে এই CO2-র আণবিক ভর নির্ণয় করতে হবে। তো CO2-র আণবিক ভর হয়ে থাকে C এর জন্য 12, O এর জন্য 16, আর দুটিও রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তাহলে আমরা পাচ্ছি 12 + 16 দুগুণে 32 হয়ে যাচ্ছে 44 গ্রাম। আমরা তাহলে এখানে লিখতে পারি 44 গ্রাম CO2 এর আয়তন যেটা STPতে 22.4 লিটার। তাহলে ওই STPতে 11 গ্রাম CO2-র আয়তন কত হয়ে যাবে? 22.4 বাই 44 ইন্টু 11, 11 4 44, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, পয়েন্ট চলে এলো 2 দুগুণে 4। আবারও যদি 2 দিয়ে দেওয়া যায় তাহলে 2 5 10, দশমিক চলে এলো 2 6 12। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5.6 লিটার। আমাদের অ্যান্সার হয়ে যাবে ডি, 5.6 লিটার। তাহলে আমরা এখানে মার্ক করে নেব 5.6 লিটার। নেক্সট পরবর্তী প্রশ্ন একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। 9 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? তো জল যার সংকেত হয়ে থাকে H2O, এর আণবিক ভর সমান H-1, দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O সঙ্গে 16। তাহলে 1 2 2 প্লাস 16, 16 দুগুণে আমরা পাচ্ছি 32 গ্রাম। ওকে, আচ্ছা 1 মিনিট, ও আচ্ছা এটা গুণ করে ফেললাম, যোগ হবে, তাহলে হচ্ছে 18 গ্রাম। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 18 গ্রাম H2O মানে জলের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে 9 গ্রামের জন্য নির্ণয় করতে বলেছে। 9 গ্রাম H2A অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 18 ইন্টু 9। তাহলে 9 দুগুণে 18 যাচ্ছে, 2 দিয়ে দিলে 2 3 6, দশমিক চলে এলো 2 0 0, 2 একে 2, 2 একে 2। তাহলে আমরা পাচ্ছি 3.011 ইন্টু 10⁻23। এবারে আমরা করব যে জল মানে H2O একটি জলের অণুতে
মানে H2 অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু থাকে। আমরা দেখতে পাচ্ছি কি H যার নিচে দুই রয়েছে, তাহলে আমরা বলতে পারি দুইটি হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে আমরা সেখানে অ্যান্সারটা বের করেছিলাম 3.011 ইন্টু 10⁻23। তাহলে এতটি জলের অণুতে কয়টি হাইড্রোজেন থাকবে? 2/1 ইন্টু 3.011 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এটা গুণ করলে আমরা পেয়ে যাব যে 6.022 ইন্টু 10⁻23টি H পরমাণু থাকে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা তাহলে এখানে অপশানটি চুজ করে নেব যে 6.022 ইন্টু 10⁻23 বিটটা সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এটা মার্ক করা রয়েছে কিন্তু এটা কেটে দেবে। নেক্সট পরবর্তী প্রশ্ন 1.3, যেখানে বলা হচ্ছে একটি তরলে দুইটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্রবল স্তর দুটির আপেক্ষিক বেগ যে হ্রাস করে। নেক্সট 1.4, তরলের পৃষ্ঠটান যে বিষয়ের ওপর নির্ভর করে না সেটি তরলে উপস্থিত অপদ্রব্যের ওপর। 1.5 বলছে উষ্ণতা বৃদ্ধিতে যে কঠিন পদার্থের দ্রাবতা হ্রাস পায় তা হচ্ছে কলিচুন। নেক্সট পরবর্তী প্রশ্ন, একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে, দ্রবণটির পিএইচ হবে সেটা 10। ওকে, যেটা আম্লিক হয়ে যাচ্ছে। নেক্সট বলছে, আচ্ছা এটা আম্লিক বলে ফেললাম ভুল করে, এটা হচ্ছে 10 যেহেতু এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হচ্ছে। নেক্সট বলছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম যার উপাদান যে MgOH এর হোল2। নেক্সট বলছে শক্তির মাত্রীয় সংকেত প্রথমটা হয়ে যাবে mL2 T⁻²। এখানে পিডিএফে একটু সামান্য কেটে গিয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, আমরা গ্রুপ এ মোটামুটি সবগুলো কমপ্লিট করলাম। এরপরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যেখানে কি বলছে একটু দেখে নেব। বলছে গ্রাম আণবিক ভর কাকে বলে? তো গ্রাম আণবিক ভর কাকে বলে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আর কিছু এক্সাম্পল হিসাবে এখানে তুলে ধরেছি। নেক্সট পরবর্তী প্রশ্ন, সাইফন ক্রিয়ার একটি শর্ত লেখো। যেহেতু তোমাদের এটা 1 নাম্বার বা 2 নাম্বার, এটা 1 নাম্বারে রয়েছে, তাই তোমরা একটা পয়েন্ট থেকে বা দুটো দিও, এতটা দিতে পারলে খুবই ভালো। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে আবহাওয়া কি পূর্বাভাস পাওয়া যায়? যে ঝড়ের সম্ভাবনা হয়ে থাকে। নেক্সট বল ধ্রুবকের SI একক কি? যেটা নিউটন মিটার (10⁻⁻1). পরবর্তী কোনটি শ্রমিত লবণ ও কোনটি আম্লিক লবণ? এই যে Na2CO3 শ্রমিত লবণ, NaHSO4 আম্লিক লবণ। নেক্সট ওরি অথবাতে একটা প্রশ্ন দেওয়া রয়েছে B+AgNO3 AgClHNO3 প্রদত্ত সমীকরণে বি এর রাসায়নিক নাম ও সংকেত লেখো। তো আমরা এখানে AgNO3 রয়েছে, Ag হয়ে গেল, NO3 হয়ে গেল, তাহলে পড়ে থাকার মতো থাকলো যে ClH বা আমরা যাকে HCl বলি, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট পরবর্তী প্রশ্ন, ডিনামাইট প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। তো অথবাতে একটি বলছে একটি তীব্র অ্যাসিডের নাম লেখো। এই যে এখানেও সেই কোশ্চেনটি তুলে ধরা হয়েছে যে একটি তীব্র অ্যাসিডের নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। নেক্সট 27 বলছে গ্লোবাল লবণের দ্রাবতা উষ্ণতা বৃদ্ধিতে কীরূপ পরিবর্তন হয়? যে 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত এর দ্রাবতা বৃদ্ধি পেয়ে থাকে, তারপরে টেম্পারেচার বৃদ্ধি পেলে দ্রাবতা হ্রাস পায়।
অথবাতে বলছে একটি জৈব দ্রাবকের নাম লেখো, যার নাম বলা হয়েছে কার্বন টেট্রাক্লোরাইড। নেক্সট পরবর্তী প্রশ্ন। তো এখানে একটু ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, একটু দেখে নেব। 1 মোল N2 এবং 1 মোল N কি একই পরিমাণ নির্দেশ করে? যুক্তি দাও। তো এটি নির্দেশ করে না, দুটো আলাদা। তো যুক্তি কিভাবে? আমরা প্রথমত 1 মোল N2 এর জন্য আমরা দেখে নেব। তো N2 এর আণবিক ভর হয়ে থাকে, আণবিক ভর N এর জন্য 14, আর দুটি N রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 14 দুগুণে 28। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 28 গ্রাম N2 সমান 1 মোল N2 অণু, যেখানে বলা যায় যে 28 গ্রাম N2 তে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক N2 আছে। আচ্ছা, এটা N2 আছে বলতে N2 অণু আছে। তাহলে ঠিক এই 28 গ্রাম N2 তে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2 ইন্টু 2 কেন দিলাম, যে পাশে লিখে দিচ্ছি N2 এর মধ্যে 2টি N পরমাণু রয়েছে, N পরমাণু রয়েছে। মোটামুটি মোবাইল ফোনে টাইপিং করছি, একটু হ্যান্ডরাইটিং খারাপ হয়, তো তোমরা ভয়েসের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিও। এই কারণে আমরা 2 দিয়ে গুণ করলাম। তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব যে এটা যেহেতু 6.022 ইন্টু 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা NA দ্বারা প্রকাশ করি, তাই NA লিখলাম, আর ইন্টু 2 যেমন ছিল 2 দিয়ে দিলাম। আর যদি তোমরা এই 6.022-র সঙ্গে 2 গুণ করো তাতেও কোনো সমস্যা নেই। ওকে, তো ক্যালকুলেশান করার থেকে তাই আমরা বোঝানোর জন্য এই 2 ইন্টু NA লিখেছি। এটা হয়ে গেল তাহলে 1 মোল N2 এর জন্য। নেক্সট আমরা এখন দেখব 1 মোল N এর জন্য। ওকে, তাহলে N এর আণবিক ভর, N এর আণবিক ভর হয়ে যাবে শুধু 14। তাহলে আমরা এখানে বলতে পারি 14 গ্রাম N সমান 1 মোল N অণু। আর এখানেই আমরা বলা যায় যে 6.022, বা আমরা একটু নেক্সট স্টেপে করে দিচ্ছি যে 14 গ্রাম N সমান 6.022 ইন্টু 10⁻23 টি অণু রয়েছে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 6.022 ইন্টু 10⁻23 মানে NAটি অণু রয়েছে 14 গ্রাম N এর মধ্যে, আর 14 গ্রাম N সমান 1 মোল N। আর সেখানে আমরা নির্ণয় করেছিলাম যে 28 গ্রাম N2 এর মধ্যে 2Na সংখ্যক অণু থাকে। আচ্ছা, এত সংখ্যক N অণু থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 মোল N2 এর মধ্যে 2Na অণু থাকে। আর এখানে আমরা দেখছি 1 মোল N এর মধ্যে শুধু Na, সেখানে ছিল 2Na, এখানে হয়েছে Na।
তাহলে আমরা অলরেডি দেখতে পাচ্ছি দুটোতে আলাদা আলাদা মান বের হচ্ছে, তাহলে আমরা বলতে পারি দুটো একই নয়। ওকে, তাহলে আমরা লিখে দিতে পারি যে অতএব 1 মোল N2 নট ইকুয়াল 1 মোল N। ওকে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 16 গ্রাম অক্সিজেনে 1 মোল অক্সিজেন পরমাণু থাকলে একটি অক্সিজেন পরমাণুর ভর নির্ণয় করো। তো যখন একটি অক্সিজেন পরমাণুর ভর নির্ণয় করতে বলবে, আমরা এখানে একটা সূত্র জেনে নেব যে পরমাণুর ভর, শুধু অক্সিজেন নয়, পরমাণুর ভর, যে কোনো পরমাণুর ভরের জন্য এই সূত্রটি প্রযোজ্য। তাহলে আমরা লিখছি পরমাণুর ভর সমান ওই পরমাণুর গ্রাম পারমাণবিক ভর, ওই পরমাণুর গ্রাম গ্রাম পারমাণবিক ভর বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখানে পরমাণুর ভর বলতে আমরা অক্সিজেনের পরমাণুর ভর নির্ণয় করছি, আর ওই পরমাণুর গ্রাম পারমাণবিক ভর, তাহলে অক্সিজেন পরমাণুর গ্রাম পারমাণবিক ভর হয়ে যাবে যে 16 গ্রাম। এখানে তাহলে লিখছি 16 গ্রাম বাই অ্যাভোগাড্রো সংখ্যা কি 6.022 ইন্টু 10⁻23। তো আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি বা 16কে যদি এই 6.022 দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে পয়েন্ট উঠে গেলে আমরা উপরে পেয়ে যাব 1-এর পিঠে 3টে শূন্য। তো 2 দিয়ে দিলে 2 8 16, 2 3 6, 2 0 0, 2 1 2, 2 1 2। তাহলে আমরা উপরে পেয়ে যাচ্ছি যে 8000 বাই নিচে 3011 ইন্টু 10⁻23। তো এই ক্যালকুলেশানটা একটু বড় হবে, কিছু করার নেই। তো 8000কে 3011 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 2.656 ইন্টু 10⁻23 যেমন ছিল সেটা উপরে উঠে গেলে -23 হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে বলছে হুকের সূত্রটি লেখো। তো হুকের সূত্রটি তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির সমানুপাত হয়ে থাকে। নেক্সট বলছে অথবাতে সান্দ্র মাধ্যমে কোনো বস্তুর প্রান্তীয় বেগ কাকে বলে লেখো, যে কোনো সান্দ্র প্রবাহীর মধ্য দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে তাকে ওই বস্তুটির প্রান্তীয় বেগ বলে। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের দুটি পার্থক্য লেখো। তো এখানে সুন্দর কয়েকটা পার্থক্য দেওয়া হয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো করে যে কোনো 2টি বা 3টি করতে পারো। নেক্সট এখানে একটা ম্যাথ রয়েছে, এটা একটু দেখে নিই। 250 ml জলে 4 গ্রাম NaOH দ্রবীভূত আছে। দ্রবণটির গ্রাম লিটার ইনভার্স এককে শক্তিমাত্রা কত? তো আমাদের গ্রাম লিটার ইনভার্সে বলেছে। তো এই যে 4 গ্রাম দেখছো, 4 গ্রাম আমাদের গ্রাম এককে দেওয়া রয়েছে, কিন্তু লিটার চাইছে, এখানে ml দেওয়া রয়েছে। তো ml থেকে আমরা লিটারে নিয়ে যাব কিভাবে, সেটা একটু দেখে নাও। তো আমাদের প্রশ্নের মধ্যে যে বাক্যটিকে তুলে ধরেছে, আমরা প্রথমত ওই ব্যাপারটিকে লিখে নেব যে 250 ml জলে 4 গ্রাম NaOH দ্রবীভূত
হয়, প্রশ্নের মধ্যে ওটাই রয়েছে, ওটাই আমরা তুলে নিলাম। এখন যেটা প্রথমে বলেছি যে 250 ml রয়েছে, তো ml থেকে আমাদের লিটারে যাব। তো আমরা জানি কি 1000 ml সমান, এটা ml সমান, বা আমরা এই 1000 ml-কে বলতে পারি 1 লিটার। তাহলে 1 লিটারে চলে গেলাম। তো 1000 ml জলে কতটা NaOH দ্রবীভূত হবে? 4/250 ইন্টু 1000। তো 0 0 কেটে গেল, 25 দিয়ে দিলে 25 4 100, 4 4 16 গ্রাম NaOH দ্রবীভূত হয়। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে দ্রবণের মাত্রা সমান 16 গ্রাম লিটার ইনভার্স। ওকে, নেক্সট এখানে একটি সমীকরণ দিয়েছে, বলছে 14 দাগে কি ঘটে সমীকরণ সহ লেখো। লঘু নাইট্রিক অ্যাসিডে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কি হয়? তো লঘু নাইট্রিক অ্যাসিড, যাকে আমরা সংকেত HNO3, এর সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট যোগ করতে বলেছে, যার সংকেত হয়ে থাকে Na2CO3। তো একে বিক্রিয়া করলে আমরা পেয়ে যাব যে NaNO3 প্লাস CO2। তো এই হয়ে গেল আমাদের বিক্রিয়া। তো বিক্রিয়াটিকে ব্যালেন্স করলে আমরা পাচ্ছি যে এই সমীকরণটি। ওকে, এই হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন। তো এখানে একটা ম্যাথ রয়েছে। 50 গ্রাম ভরের একটি বুলেটকে 400 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে ছোড়া হলো। বুলেটটির গতিশক্তি নির্ণয় করো। তো আমরা প্রথমত প্রশ্নের মধ্যে বলেছে 500 গ্রাম ভর, ভরকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, 500 গ্রাম, 50 গ্রাম। আর বলছে 400 মিটার পার সেকেন্ড বেগে, ভি সমান 400 মিটার পার সেকেন্ড। বলেছে বুলেটটির গতিশক্তি কত? কে সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এককগুলোকে আগে একটু সেম করব। তো 50 গ্রাম রয়েছে, তো গ্রাম থেকে কেজিতে যাওয়ার জন্য আমরা 1000 দিয়ে গুণ করলাম, 0 0 কেটে গেল, 5 2 10, 0, পাচ্ছি 1/20 কেজি। তো আমরা একটা সমীকরণ জানি, যে আমরা জানি গতিশক্তির যে সমীকরণ কে সমান হাফ mv²। তো হাফকে হাফ চলে এলো, এম এর মান তো আমরা নির্ণয় করে ফেলেছি 1/20 ইন্টু v², যেখানে 400 স্কোয়ার আছে, তাই আমরা 400-কে দুবার লিখছি। তো 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 2 4, 2 0 0, আবারও 2 দিয়ে দিলে 2 1 2 10। তাহলে 400 ইন্টু 10 করলে আমরা পেয়ে যাব 4000। ওকে, এত জুল। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ব্যাখ্যা করতে বলছে প্রথম প্রশ্ন, NaCl এর সংকেত ভর কত? বা সংকেত ভর হচ্ছে 58.5 বলেছে, এটি ব্যাখ্যা করতে বলছে আর কি। তো আমরা এখানে ব্যাখ্যা করে দিয়েছি খুব সুন্দরভাবে, আমাদের রেজাল্টও 58.5 চলে এসছে। নেক্সট বলেছে 11 মোল Na প্লাস আয়নে আয়ন সংখ্যা কত? আচ্ছা, এটা 11 হবে না, টাইপিং মিস্টেকে 1 দুবার হয়ে গিয়েছে। 1 মোল দেওয়া রয়েছে তোমাদের প্রশ্নের মধ্যে। 1 মোল Na প্লাস আয়নে আয়ন সংখ্যা কত? সেটা হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। তো এখানে একটা ম্যাথ রয়েছে, দেখে নিই ক্যালকুলেশনটা। 2 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারের বিকৃতি 0.01 হলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত? আচ্ছা, আগে আমরা এটা ক্যালকুলেশন করে নিই।
তো বলেছে 2 মিটার দৈর্ঘ্য, তাহলে এল সমান 2m, এটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য যাকে আমরা ক্যাপিটাল এম বা বড় হাতের এল দ্বারা চিহ্নিত করি। নেক্সট বলছে বিকৃতি, যে বিকৃতি সমান 0.01। নেক্সট বলছে তারটির দৈর্ঘ্য কতটা বৃদ্ধি হয়েছে, তো যেটা বৃদ্ধি পাবে তাকে আমরা ছোট হাতের এল দ্বারা চিহ্নিত করি, ছোট হাতের এল সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আরেকবার বলে দিই, তারটির প্রাথমিক দৈর্ঘ্য যখন প্রথমে ছিল তাকে আমরা বড় হাতের এল দ্বারা চিহ্নিত করব, এবং তারটিকে বিকৃত করার পরে যেটা বৃদ্ধি হয়েছে তাকে আমরা ছোট হাতের এল দ্বারা চিহ্নিত করি। তো আমরা এখানে একটা সমীকরণ বসাবো, যেটা আমরা থিওরি ক্লাসে আমরা খুব সুন্দর জেনেছিলাম, যে বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। তো এখানে আমাদের নির্ণয় করতে হবে স্মল এল, তাহলে স্মল এল সমান বিকৃতি ইন্টু ক্যাপিটাল এল। তো বিকৃতি কতটা, 0.01, ক্যাপিটাল এল এর মান 2, তাহলে পয়েন্ট উঠে গেলে নিচে 100 আসবে, 2 দিয়ে দিলে 2 5 10, তো আমরা পাচ্ছি 1/50। তো 1কে 50 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.02 এত মিটার। এই হয়ে গেল আমাদের প্রথম অ্যান্সার। নেক্সট বলছে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻10 নিউটন মিটার স্কোয়ার হলে এই বিকৃতি ঘটাতে কি পরিমাণ পীড়নের প্রয়োজন। তো এখানে সেকেন্ড স্টেপে ওয়াই সমান মানে ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻10 নিউটন মিটার স্কোয়ার রয়েছে। তো বিকৃতি কি ঘটে সেটি জিজ্ঞাসা করছে, তো বিকৃতি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখানে একটা সমীকরণ জানি যে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান পীড়ন বাই বিকৃতি। ওকে, তো আমরা নির্ণয় করব বিকৃতি, তাহলে বিকৃতিকে অপোজিটে নিয়ে আসি, বিকৃতি সমান, আচ্ছা ছোট্ট একটা মিস্টেক করে গেছে, আমাদের প্রশ্নের মধ্যে পীড়ন চাইছে। ওকে, তাহলে আমরা পীড়ন লিখব। ওকে, তাহলে এখানে আমরা পীড়ন সমান জিজ্ঞাসা চিহ্ন করি, পীড়ন সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে পীড়ন যেহেতু নির্ণয় করব, পীড়ন সমান ইয়ং গুণাঙ্ক ওয়াই ইন্টু বিকৃতি। তো ওয়াই এর মান দেওয়া রয়েছে 2 × 10⁻10 ইন্টু বিকৃতির মান আমরা কোথা থেকে পাবো, এই যে এখানে আমাদের বিকৃতি সমান দেওয়া ছিল 0.01, তাহলে বসিয়ে দিলাম 0.01। ওকে, তো এই পয়েন্ট তুলে দিলে আমরা নিচে 100 পাচ্ছি, 2 দিয়ে দিলে, বা আমরা 2 দিয়ে না কেটে 2কে 2 রাখলাম, এই যে 100 রয়েছে একে আমরা লিখতে পারি কি 10⁻2, এটা লিখাই যায়। তাই আমরা উপরে 10-এর মাথায় 10 ছিল, নিচে 10-এর মাথা 2, তাহলে এটা কেটে দিলাম। ওকে, তাহলে 10-এর মাথায় 10 থেকে 2 কমে যাবে, আমরা তাহলে পেয়ে যাব 10-এর মাথাতে 8। ওকে, এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমি একটু কেটে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, জটিল হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে এলো, 10⁸। ওকে, এটি হচ্ছে আমাদের পীড়নের দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে যাবে। নেক্সট এখানেও একটি ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 5 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থ এবং 2 মিটার গভীর একটি ট্রাঙ্ক জল দ্বারা পূর্ণ আছে। ট্রাঙ্কটির তলদেশে চাপ ও ঘাতের মান নির্ণয় করো। তো আমাদের চাপ পি সমান জিজ্ঞাসা চিহ্ন আর এদিকে ঘাত সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। তো আমাদের এখানে জল ভর্তি ট্রাঙ্ক একটা বলেছে, যার দৈর্ঘ্য বলছে 5 মিটার
এবং প্রস্থ বলেছে যে 3 মিটার। ওকে, তাহলে একটা ট্রাঙ্ক ছোট্ট করে একটা চিত্র অঙ্কন করে ফেলি। এই হয়ে গেল মোটামুটি একটা সিম্পলভাবে ট্রাঙ্ক ধরে নিতে পারো। ওকে, যার গভীরতা বলছে এইচ সমান 2 মিটার। ওকে, তো বলছে জলের ঘনত্বকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি। তো ডি সমান 1000 কেজি মিটার টু দি পাওয়ার -3। আর এখানে জি এর মান তো দিয়েই দিয়েছে, এটা আর আলাদা করে লিখছি না। তো আমরা এই চাপ পি সমান একটা সমীকরণ জানি যে পি সমান এইচ ডিজি। তাহলে এইচের মান আমরা এখানে নির্ণয় করেছি, চিত্রের মধ্যে দেওয়াই রয়েছে 2 মিটার। তাহলে 2 দিলাম। ডি এর মান 1000 আর জি এর মান রয়েছে 9.8। তো এখানে পয়েন্ট তুললে আমরা 10 পাচ্ছি, একটা জিরো কেটে দিলাম। তাহলে এই 98-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পেয়ে যাব 196, আর দুটো জিরো রয়েছিল, দুটো জিরো, এত নিউটন মিটার টু দি পাওয়ার -2। এই হয়ে গেল আমাদের চাপের মান। আর ঘাত বলেছে, আমরা ঘাতের সমীকরণ কি জানি যে ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। এখানে চাপের মান আমরা নির্ণয় করলাম 19600, কিন্তু ক্ষেত্রফলটা আমাদের জানা নেই। তো ক্ষেত্রফল আমরা নির্ণয় করে নেব। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে 5 গুণিতক 3 গুণিতক 2, 5 3 15, 15 2 30। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি 30। তাহলে এর সঙ্গে গুণ করলে আমরা কি পাচ্ছি যে 5588000, বা আমরা একে 5.88 ইন্টু 10 টু দি পাওয়ার 5ও লিখতে পারি। কিভাবে হলো দেখো, আমরা ঠিক এই জায়গাতে দশমিকটা দিয়েছি, দশমিকের ডান পাশে 1 2 3 4 5টা সংখ্যা রয়েছে, তাই আমরা 10-এর পিঠে 5 দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এত, আর ঘাতের একক হয়ে থাকে নিউটন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে চলে এলাম। এখানে বলছে যে তরলে গ্যাসের দ্রাব্যতা কি কি বিষয়ের ওপর নির্ভর করে। তো তরল ও গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে থাকে। দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, যেহেতু তোমাদের এখানে বলেছে কি কি বিষয়ের ওপর নির্ভর করে, তো তোমরা তরল ও গ্যাসের প্রকৃতি এবং পরীক্ষাকালীন উষ্ণতা এবং চাপ, এই 3টি লিখলেই চলতো, কিন্তু অ্যান্সারটা খুবই ছোট হয়ে যাবে। তাই আমরা এখানে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কিছুটা করে লিখে যাব। তো তরল ও গ্যাসের প্রকৃতিতে দুটো পয়েন্ট রয়েছে, তোমরা একটা পয়েন্ট করতে পারো। নেক্সট বলেছে পরীক্ষাকালীন উষ্ণতা, এই যে শুধুমাত্র তোমাদের যেটা দাগ দেওয়া হয়েছে, তো সেটাই তোমরা করবে। ওকে, নেক্সট বলছে চাপের ক্ষেত্রে, এই যে রেড কালার বা তার নিচে আমি একটু আগে থেকেই মার্ক করে তুলে ধরেছি, যেটা দাগ দেওয়া রয়েছে ওই অতটুকু তোমরা করে রাখো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, ওরই সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল যেটা ছেড়ে যাচ্ছি। এখানে বলছে একটি অনার্দ্র কেলাসের উদাহরণ দাও। তো যেখানে হয়ে যাবে সাধারণ লবণ বা গ্লোবাল লবণ। তাহলে লিখতে পারি আমরা যে সাধারণ লবণ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি আমরা, যে কৃষি জমিতে চুন মেশাতে হয় কেন। তো কৃষি জমিতে চুন মাটিতে আম্লীয় ভাব দূর করে, নিরপেক্ষ করে, মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে থাকে। চুন গাছের নিকট ফসফরাসের সহজলভ্যতাও সৃষ্টি করে। এবং 4 বলছে প্রয়োগ করা চুন যদি ডলোমাইট হয় তাহলে গাছের প্রয়োজনীয় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সরবরাহ করে। এছাড়া 5 বলেছে চুন অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ ও আয়রনের বিষাক্ততা কমিয়ে রাখে।
নেক্সট বলছে বাতাসে উপস্থিত কোন গ্যাসগুলি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? সেটা হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড CO2 এবং NO2, এছাড়াও হচ্ছে SO2, এছাড়াও ইত্যাদি রয়েছে, প্রধানত এই তিনটি গ্যাস। নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে অথবাতে Al2O3 হলো একটি উভধর্মী অক্সাইড, রাসায়নিক বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। তো এখানে রাসায়নিক বিক্রিয়া, এই যে অ্যালুমিনিয়াম Al2O3 রাসায়নিক বিক্রিয়াও দেওয়া রয়েছে এবং তার সাপেক্ষে ব্যাখ্যা। নেক্সট যাচ্ছি, বলছে যদি একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর সমবেগ সমবেগ সমান হয়, আচ্ছা ভরবেগ সমান হয়, তবে গাণিতিকভাবে দেখাও যে হালকা বস্তুর গতিশক্তি বেশি। এটা হচ্ছে গতিশক্তি হয়ে যাবে, গতিশক্তি বেশি। তাহলে আমরা এখানে খুব সুন্দরভাবে অ্যান্সারটিকে তুলে ধরেছি, যে হালকা বস্তু এবং ভারী বস্তু। তাহলে আমরা অ্যান্সার পেলাম যে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি হয়ে থাকে। এটাই আমাদের প্রমাণ চেয়েছে, তো প্রমাণিত হয়ে গেল। নেক্সট দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে 1 কিলোওয়াট সমান কত হর্স পাওয়ার মানে HP? তাহলে আমরা এখানে লিখতে পারি 1.34 HP, 1 কিলোওয়াট সমান। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে অথবাতে দেখাও যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তো এই যে অবাধে পতনশীল বস্তু, তো উপরের অংশটাকে করার প্রয়োজন নেই, এই যে এই পর্যন্তই করবে। প্রমাণ থেকে শুরু করে আমরা নেক্সট পেজে কিছুটা তুলে ধরেছি, এই পর্যন্তই। তো চিত্র সহকারে এই চিত্রটি দেওয়া অবশ্যই জরুরি। ওকে, তাহলে আজকে আমাদের বিষয়ের মধ্যে যা কিছু ছিল সব কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে বা যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রামে না হলে কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তাহলে প্রথমেই বলেছি যে আমাদের এই পিডিএফটা কোথায় তোমরা পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাহলে সবাই ভালো থেকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি, পরে রুটিন ওয়াইজ আমরা আগামীকাল আবারও ক্লাসে চলে আসব। ওকে, থ্যাংক ইউ।